রানথাম্বোর সিরিজের গত পর্বগুলোতে আপনাদেরকে আমরা দেখিয়েছি রানথাম্বোর আপনারা কিভাবে আসতে পারেন, রানথাম্বোরে এসে থাকার জায়গা কি কি রয়েছে, বাজেট হোটেল থেকে শুরু করে রানথাম্বোরের আরটিডিসি বিনায়ক হোটেল সমস্ত ডিটেলস কিন্তু গত পর্বগুলোতে আপনারা দেখলে পেয়ে যাবেন। এছাড়াও রানথাম্বোর ন্যাশনাল পার্কের বিভিন্ন জোনে জিপ সাফারি, ক্যান্টাস সাফারি করেও আপনাদেরকে দেখিয়েছি রানথাম্বোরের দুর্দান্ত সাফারি এক্সপিরিয়েন্স। আজকে রানথাম্বোরের শেষ পর্বতে আপনারা দেখবেন রানথাম্বোর জোন নাম্বার 2 এর জিপ সাফারি এবং ক্যান্টাস সাফারির এক্সপিরিয়েন্স। গত ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন, ডেসক্রিপশানে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে আপনারা বাকি ভিডিওগুলো দেখে নিতে পারেন। সকাল সকাল একেবারে আর্লি মর্নিং আমাদের গাইড এবং জিপসি ড্রাইভার আমাদেরকে হোটেল থেকে পিক আপ করে নিয়ে চললেন রানথাম্বোর জোন নাম্বার 2 এর দিকে। এর আগে অন্যান্য সাফারিতে অনেক সময় হয়েছে আমরা লেট স্টার্ট করেছি, কিন্তু আজকে খুব আর্লি মর্নিং আমরা কিন্তু জঙ্গলের জন্য স্টার্ট করে দিয়েছি। গণেশধাম গেট দিয়ে এন্ট্রি করার পরেই রানথাম্বোর সম্বন্ধে আমাদের গাইড আমাদেরকে বেশ কিছু তথ্য জানাতে থাকলেন। रणथंबोर वैसे काफ़ी बड़ा है। रणथंबोर के 3 टेक्निकल नेम्स हैं। रणथंबोर टाइगर रिजर्व विच इज़ 1734.22 स्क्वायर किलोमीटर। दूसरा है रणथंबोर नेशनल पार्क जो है 392 स्क्वायर किलोमीटर। तीसरा है क्रिटिकल टाइगर हैबिटेट विच इज़ 1334.11 स्क्वायर किलोमीटर। जो 392 स्क्वायर किलोमीटर का नेशनल पार्क का एरिया है उसका सिर्फ 20% एरिया ही अलाउ है टूरिज्म एक्टिविटीज़ के लिए। उसमें इन्होंने 5 जोन बनाए हुए हैं। 5 जोन है सेंचुरी साइड में जो टाइगर रिजर्व के हिस्सा है, उसमें है 6 to 10 सदर्न साइड में। हम जा रहे हैं जोन नंबर 2 पे। 392 का 20% या 392 का 20% इधर जोन नंबर 1 to 5। अच्छा, जोन नंबर 1 to 5 और 6 to 10 किस तरफ है? वो सदर्न साइड में है सर, वो टाइगर रिजर्व के हिस्से हैं। जोन नंबर 6 आता है उसमें नेशनल पार्क का इलाका है। जोन नंबर 6 थोड़ा सा हिस्सा नेशनल पार्क 1 और 6 तो मतलब उसका बाउंड्री। রানথাম্বোর সম্বন্ধে বিভিন্ন তথ্য জানতে জানতে এবং গল্প করতে করতেই আমরা পৌঁছে গেলাম একদম মেন এন্ট্রি গেটের কাছে। এন্ট্রি গেটের কাছে গিয়ে 15-20 মিনিট ওয়েট করতে হলো। একদম ডট 6টাতেই কিন্তু আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেছিলাম। অন্যান্য দিন যেটা টাইম পেরিয়েও প্রায় কখনো কখনো আধ ঘন্টাও পেরিয়ে গেছিলো, আজকে সেটা কিন্তু আমরা একদম আর্লি মর্নিং একদম ফার্স্টেই ঢুকে পড়েছি জঙ্গলের মধ্যে। এক্ষেত্রে আমরা অনেকটাই অ্যাডভান্টেজ পাবো। অন্যান্য জিপসি আসার আগেই আমরা কিন্তু সাইটিং পেলেও পেয়ে যেতে পারি। वॉल की लंबाई है मोर देन 9.5 किलोमीटर। 4 छोटे छोटे पॉन्ड्स हैं ऊपर में। আজকে আমাদের গাইড হলেন যাদবেন্দ্র সিং রাজাওয়াত। ইনি একজন মাল্টি অ্যাওয়ার্ড উইনিং ন্যাচারালিস্ট। একজন দক্ষ গাইড হওয়ার সাথে সাথে তিনি একাধারে ফটোগ্রাফার এবং নিজে রানথাম্বোরের উপরে একটা খুব সুন্দর বই লিখেছেন। ওনার লেখা যে বইটা, সেই বইয়ের ছবিটা দিলাম, আপনারা কিন্তু দেখতে পারেন। রানথাম্বোর সম্বন্ধে ডিটেলে অনেক কিছু লেখা আছে, তার সঙ্গে ওনার তোলা বেশ কিছু ফটো দেখলাম এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে। ভবিষ্যতে সুযোগ হলে কখনো আমি এই বইটা কিনে পড়তেও পারি। আপনারাও চাইলে বইটা দেখতে পারেন, অনলাইনে সম্ভবত কিনতে পাওয়া যায়। জঙ্গলে এন্টার করার সাথে সাথেই রাস্তার দুধারে বেশ কিছু স্পটেড ডিয়ার এবং প্রচুর পরিমাণে সাম্বার ডিয়ার আমাদের চোখে পড়ল। সাথে 1-2টা ময়ূর দেখলাম গাছের মধ্যে বেশ সুন্দরভাবে বসে রয়েছে। জঙ্গলে ঢুকে প্রথমেই আমরা পৌঁছে গেলাম জোন নাম্বার 2 এবং জোন নাম্বার 3 এর একদম জাংশন পয়েন্টের কাছে। কারণ জোন নাম্বার 3-তে গতকাল ঋদ্ধি এবং তার কাবসদেরকে এই এরিয়ার আশেপাশে দেখা গেছে। আজ যেমনটা ভাবা হয়েছিল ঠিক সেটাই সত্যি হলো। ওখানে গিয়ে আমরা ঋদ্ধি এবং তার বাচ্চাদেরকে দেখতে পেলাম। যদিও ঝোপ থাকার জন্য পরিষ্কার ভিউ পাওয়া যায়নি, কিন্তু ভালোভাবেই দেখা গেল ঋদ্ধি তার বাচ্চাদেরকে নিয়ে ওই এরিয়া দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। জোন নাম্বার 3-তে আজকে যাদের সাফারি ছিল তারা খুব ক্লোজলি ঋদ্ধি এবং তার কাবসদেরকে দেখেছে। দুর্ভাগ্যক্রমে আমাদের আজকে জোন নাম্বার 3-তে সাফারি ছিল না। এর আগে আমরা জোন নাম্বার 3-তে অনেকটা দূর থেকে ঋদ্ধি এবং তার বাচ্চাদেরকে দেখেছি। ঋদ্ধি তার বাচ্চাদেরকে নিয়ে জোন 3 এর আরও ভেতরের দিকে চলে যাওয়ার পর আমরাও ওই জায়গা ছেড়ে জোন 2 এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়লাম। আজকে জোন 2-তে প্রচুর পরিমাণে ময়ূর দেখতে পাওয়া যাচ্ছে। রাস্তায় যেখানেই তাকাই ময়ূর চোখে পড়ছে।
যাই হোক, এইসব দেখতে দেখতেই আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছালাম যেখানে অলরেডি 2-3টে জিপসি আগে থেকেই দাঁড়িয়ে রয়েছিল। কাছে পৌঁছেই জানতে পারলাম একদম ঢালের ওপরটাতেই অ্যারো হেডের 3টা কাবস বসে রয়েছে। বাঘের পজিশনটা আপনারা একবার দেখুন, জাস্ট কতটা কাছে এরা বসছিল, মানে ওপর থেকে ঝাঁপ মারলেই একেবারে গাড়ির উপরে এসে পড়তো। যদিও লাকিলি এরা কেউ ঝাঁপ মারেনি আর গাড়ির উপরে এসেও পড়েনি। প্রথমটাতে আমরা একটাই বাচ্চাকে দেখতে পেয়েছিলাম যেটা একদমই ধারে বসেছিল। পরের দিকে আরেকটু দেখার পরে দেখতে পেলাম ভেতরের দিকে আরও 2টো বাচ্চা বসে রয়েছে। প্রথমের দিকটায় যখন গাড়ির সংখ্যা কম ছিল, বাঘগুলো কিন্তু এভাবেই অনেকক্ষণ বসছিল। আমরা অনেকক্ষণ এদের ফটো ভিডিও করেছি, কিন্তু দেখতে দেখতেই জিপসি এবং ক্যান্টারের পুরো মেলা লেগে গেছিলো এই একই জায়গাতে। প্রচুর লোকের গ্যাদারিং হয়ে যাওয়াতেই স্বাভাবিকই লোকজনের আওয়াজে বিরক্ত হয়ে বাঘগুলো জঙ্গলের ভেতরের দিকে আবার চলে গেছিল। তারপরে তাদেরকে আর দেখা যায়নি। এই যে বাচ্চাগুলো দেখলেন, এই বাচ্চাগুলোর মা হলো অ্যারোহেড নামক একটি টাইগ্রেস। বাচ্চাগুলির বয়স যেহেতু 2 বছরের কম, তাই সাধারণত এদেরকে মায়ের সাথেই দেখতে পাওয়া যায়। কিন্তু যেহেতু এদের সাথে এখানে মা ছিল না, তাই আমাদের গাইডের কথা অনুযায়ী অ্যারোহেডের কিন্তু আশেপাশেই থাকার কথা। তাই অ্যারোহেডের খোঁজে জঙ্গলের আশপাশটা আমরা ঘুরে দেখতে লাগলাম। অ্যারোহেডের খোঁজে সম্ভাব্য সব জায়গাগুলোই আমরা খুঁজে দেখতে থাকলাম যেখানে যেখানে অ্যারোহেডের থাকার সম্ভাবনা রয়েছে। এরকমই খুঁজতে খুঁজতে আমরা একটা জায়গায় এসে পৌঁছালাম যেখানে রাস্তার ঢালে অ্যারোহেড ঘুমিয়ে রয়েছে। লোকেশনে পৌঁছে অ্যারোহেড চোখে পড়া মাত্রই আমরা ক্যামেরা বার করে সবাই খাঁচাখাচ করে ফটো তুলতে লাগলাম। যদিও বেশিরভাগ সময়টাই অ্যারোহেড ঘুমিয়েই কাটাচ্ছিল, আমাদের দিকে ঘুরে তাকাচ্ছিলও না। হয়তোবা আমাদের আন্দাজ পায়নি, তাই প্রথমটাতে ঘুরে না দেখলেও পরের দিকে আমাদের টের পাওয়াতে সে 1-2বার ঘুরে ঘুরে আমাদের দিকে তাকিয়েছিল। কোনো কারণে অ্যারোহেডকে যথেষ্ট ক্লান্ত বলে মনে হচ্ছিল, কারণ আমাদের দিকে তাকানোর পরেও আবার কিছুক্ষণ পরেই সে মুখ ঘুরিয়ে আবার কিন্তু শুয়ে গেছিল। সাধারণত লোকজনের উপস্থিতি হলে বাঘ সেই জায়গা থেকে একটু ভেতরের দিকে চলে যায়, কিন্তু অ্যারোহেড দেখলাম আমাদের দেখে খুব একটা বদার না করে আবার সে ঘুমানোতে মনোযোগ দিল। অ্যারোহেডের এই ঘুমানো আর তাকানোর মাঝখানে কয়েকটা ফটো তুলতে পেরেছিলাম, তারই কয়েকটা আপনাদের জন্য দিলাম, আপনারা দেখুন কেমন হয়েছে। অ্যারোহেড যেহেতু নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, তাই ওকে আর বিরক্ত না করে আমরা আবার অ্যারোহেডের কাবসরা কী করছে সেই দিকটাতে চলে গেলাম। পৌঁছে দেখলাম যে জায়গাটাতে অ্যারোহেডের কাবসগুলো ছিল, এখন ঠিক সেই জায়গাতে একটা সাম্বার ডিয়ার দাঁড়িয়ে রয়েছে। এ থেকেই বোঝা গেল অ্যারোহেডের কাবস আর এই আশেপাশে নেই। কিন্তু দেখলাম আগে এখনও বেশ কয়েকটা ক্যান্টার এবং জিপসি দাঁড়িয়ে রয়েছে। তবে এবার তারা আর উপরের দিকে তাকিয়ে নয়, দেখলাম ঠিক যেই উপর দিকটাতে ছিল তার ঠিক অপোজিট দিকেই নিচের দিকে তাকিয়ে রয়েছে। কথা বলে জানা গেল অ্যারোহেডের কাবসগুলো উপর থেকে নেমে রাস্তা ক্রস করে নিচের দিকে একটা ছোট্ট নদী মতো রয়েছে, সেই নদীর ওখানে গেছে। অন্যান্য জিপসির ফাঁকে ক্যামেরাতে চোখ লাগিয়ে দেখতে পেলাম একটা অ্যারোহেডের বাচ্চা একটা মনিটর লিজার্ডকে ধরেছে। অনেকক্ষণ ধরে সে মনিটর লিজার্ডটাকে মারার চেষ্টা করছে বা খাওয়ার চেষ্টা করছে। দেখে মনে হলো মনিটর লিজার্ডটা বেঁচে আর নেই, মরেই গেছে। হয়তোবা খাওয়ার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই দেখলাম সে জুত করে খেতে পারছিল না। বেশ অনেকক্ষণ ধরেই এই খেলা চলল।
বেশ অনেকক্ষণ ধরে এই খেলা খেলতে খেলতে বাঘটা একসময় বসে পড়েছিল জলের মধ্যে, আর আমরাও এই খেলা অনেকক্ষণ দেখার পরে এক প্রকার বিরক্ত হয়ে আবার অ্যারোহেডের দিকে রওনা দিলাম। যদি অ্যারোহেড উঠে বসে বা কোনো রকম অ্যাক্টিভিটি করে তাহলে অন্য রকম ফটো তোলার সুযোগ হবে, সেই আশা নিয়ে আবার আমরা অ্যারোহেড যে জায়গাটাতে ছিল সেই জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম। দুর্ভাগ্যবশত সেই জায়গাতে পৌঁছে দেখলাম এখনও পর্যন্ত অ্যারোহেড যেমনকার তেমনই শুয়ে রয়েছে। দেখতে দেখতে আমাদের সাফারির সময়ও শেষ হয়ে এসেছিল, তাই অ্যারোহেডের কাছে 5-10 মিনিট দাঁড়িয়ে আবার আমরা রওনা দিলাম মেন গেটের উদ্দেশ্যে, কারণ এবার আমাদের জঙ্গল থেকে বেরোতে হবে। সকালের সাফারি আমাদের শেষ, যদিও ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি। এরপরে আমাদের রয়েছে ইভিনিং সাফারি ক্যান্টারে করে। যদিও জঙ্গলে আমাদের মূল উদ্দেশ্য ছিল বাঘ দেখা, এবং সেটা আমরা বেশ ভালোভাবেই দেখেছি। বাঘ ছাড়াও কিন্তু আমরা জঙ্গলে স্পটেড ডিয়ার, সাম্বার ডিয়ার, ময়ূর, বিভিন্ন ধরনের পাখিও কিন্তু দেখেছি। যেহেতু মূল উদ্দেশ্য ছিল বাঘের ফটো ভিডিও করা, কারণ যদি সেই অ্যানিমেল দেখার জন্য বাঘ কোনোভাবে আমাদের মিস না হয়ে যায়। দুপুরের লাঞ্চ সেরে আমরা আবার বেরিয়ে পড়েছি জঙ্গল সাফারির উদ্দেশ্যে। তবে এবারে আর জিপসিতে করে নয়, এবারে আমরা যাচ্ছি ক্যান্টারে করে। এই সাফারিটা আমাদের প্রিপ্ল্যান্ড সাফারি ছিল না, আমাদের কিন্তু সকালের জিপসি সাফারিটাই লাস্ট সাফারি ছিল। কিন্তু সকালে এত সুন্দর সাইটিং হয়েছে জোন নাম্বার 2-এ, আমরা এই সাফারিটা আবার করলাম। এই সাফারির টিকিটটা আমরা তৎকালে কেটেছিলাম অনলাইন থেকেই। তৎকালে জিপসি পাওয়া যায়নি, তাই বাধ্য হয়ে ক্যান্টারে করেই আমরা সাফারি করতে যাচ্ছি। জিপসি আমাদের প্রেফারেবল, কারণ জিপসিতে ফটোগ্রাফি ভালো করা যায়। ক্যান্টারে করে আরও অনেক লোক থাকার জন্য বেশিক্ষণ এক জায়গায় ওয়েট করা যায় না, বা বিভিন্ন লোকের চিৎকার চেঁচামেচিতে খুব একটা ভালো ফটোগ্রাফিও করা যায় না। তাই আপনার যদি ফটোগ্রাফি মেন প্রায়োরিটি থাকে তাহলে কিন্তু আপনি জিপসি প্রেফার করবেন। ক্যান্টারে করে নর্মাল যদি আপনি জঙ্গল ঘুরতে যাচ্ছেন এবং জঙ্গলে অ্যানিমেল সাইটিং করতে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে ক্যান্টারে আপনি যেতেই পারেন। জঙ্গলে এন্ট্রি করার কিছুক্ষণের মধ্যেই আমরা আশ্চর্য এক জিনিস দেখলাম। একটা পাথরের উপর ছোট্ট একটা কুমিরের বাচ্চা বসে রয়েছে। আপনারা হয়তো ভাবতেই পারেন কুমিরের বাচ্চা, এটা আবার আশ্চর্য কী? এখানে আশ্চর্যের ব্যাপার এটাই হলো যে সাধারণত বর্ষাকালের পরেই কুমিরের বাচ্চা দেখা যায়, ডিম ফুটে কুমিরের বাচ্চাগুলো বেরোয়। কিন্তু এটা গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকালেই ডিম ফুটে কুমিরের বাচ্চা হয়ে গেছে, এটা কিন্তু এক আশ্চর্য রকমের ব্যাপার। সচরাচর কিন্তু এই ধরনের দৃশ্য দেখতে পাওয়া যায় না। সকালে ঠিক যেই জায়গাতে অ্যারোহেডকে দেখা গেছিলো এবং অ্যারোহেডের বাচ্চাগুলোকে দেখা গেছিলো, আমাদের মেইন টার্গেট ছিল ওই জায়গা দুটোই। কিন্তু অ্যারোহেড যে জায়গায় দেখা গেছিলো সেই জায়গাটা একটু উঁচু আর ন্যারো রাস্তা হওয়ার জন্য সেখানে ক্যান্টার যাওয়া পসিবল ছিল না। তাই ওই জায়গা দুটোকে কেন্দ্র করেই আমরা আশেপাশের জঙ্গলটা ঘুরতে লাগলাম। যদি কোনোভাবে অ্যারোহেড ওখান থেকে বাচ্চাগুলোর কাছে যায়, তাহলে অ্যারোহেডকে মেন রোড দিয়ে একদম হেঁটে আসতে দেখা যাবে। চলার পথে আমরা কিছু স্পটেড ডিয়ার দেখতে পেলাম, আর স্পটেড ডিয়ার দেখে আমাদের ক্যান্টার দাঁড়িয়ে গেছিলো। তার কারণ অনেকেই প্রথমবার সাফারি করতে এসছে, তাই প্রথমবার যারা সাফারি করতে এসছে তাদের জন্য জঙ্গলে স্পটেড ডিয়ার দেখাটাও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। জঙ্গলে ঘুরতে ঘুরতে আবার আমরা এক জায়গায় বেশ কিছু স্পটেড ডিয়ার এবং সাম্বার ডিয়ার একসাথেই দেখতে পেলাম। এই সব দেখার পরে আবার আমরা এসে পৌঁছালাম সেই জায়গাতে যেখানে সকালে লাস্ট অ্যারোহেডসের বাচ্চাগুলোকে দেখতে পাওয়া গেছিল। লোকজনের ভিড় আর ক্যামেরাম্যানদের ক্যামেরা তাক করা দেখে বুঝতেই পাওয়া গেল যে এখানে বাচ্চাগুলো এখনও রয়েছে এবং তারই ফটো উঠছে। যদিও গাছের ডালপালাতে বেশ আড়ালি হচ্ছিল, তাও আমিও ক্যামেরাতে চেষ্টা করে বেশ কিছু ভিডিও পেলাম। বিকেলবেলা দেখতে পেলাম দুটো বাচ্চা একসাথে জলের মধ্যে বসে রয়েছে। গ্রীষ্মকালের গরমে এদের বেশ ভালোই গরম লাগে, তাই জলের মধ্যে বসে দেখলাম এরা বেশ কিছুক্ষণ ধরে আরামই করছে, কোনো রকম আদার অ্যাক্টিভিটি বা নড়াচড়া কিছুই করছিল না। আর এইখানেই বাঘেদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমাদের ক্যান্টার কিন্তু ফিরে চলল এক্সিটের দিকে। যদিও সাফারির টাইম কিন্তু শেষ হয়নি, সাফারির টাইম ছিল 7টা পর্যন্ত, আর আমাদের ক্যান্টার কিন্তু বেরিয়ে চলল তার অনেকটা আগেই। তার কারণ হলো এটাই, বাকি ট্যুরিস্টরা কেউই আর সাফারি করতে ইন্টারেস্টেড ছিল না।
আমরা অনেক করে রিকোয়েস্ট করার পরও আমাদের কথা কিন্তু অতটা গ্রাহ্য করা হয়নি, কারণ দলে আমরা ছিলাম কম। তাই এক প্রকার বাধ্য হয়ে অনেকটা আগেই আমাদের সাফারি শেষ হয়ে গেল। মনমরা হয়ে যখন গণেশধাম গেটের দিকে আমরা এগোচ্ছিলাম, ঠিক সেই সময় মাঝ রাস্তাতে আমার নজরে পড়লো একটা স্লথ বিয়ার। আমাদের ক্যান্টার সেই সময় রানিং ছিল, আর যতক্ষণে আমার কথা শুনে ক্যান্টার ফেরত এলো ততক্ষণে স্লথ বিয়ারটা কিন্তু চলে যায়। কিছুক্ষণ ওয়েট করলে হয়তো স্লথ বিয়ারটাকে আবার ফিরে দেখা যেতে পারতো, কিন্তু ক্যান্টার বেশিক্ষণ না ওয়েট করেই আবার তারা এক্সিট গেটের দিকে চলে গেল। ফেরার পথে আবার এক জায়গায় আমরা থিকনি বলে একটা বার্ড দেখতে পেলাম। আর এইভাবেই আমাদের রণথম্বোরের লাস্ট সাফারি শেষ হলো। পরের দিন সকালে আমরা সয়াইমাধোপুর থেকে জয়পুর চলে আসি এবং জয়পুর থেকে রওনা দিই কলকাতার উদ্দেশ্যে। আর আমাদের রাজস্থান তথা রণথম্বোর পর্ব এখানেই শেষ হলো। আপনারা যদি এই সিরিজের বাকি ভিডিওগুলো না দেখে থাকেন তো ভিডিওগুলো দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, হাসিখুশি থাকবেন এবং দেখা হচ্ছে আগামী একটা নতুন ট্রাভেল ব্লগ সিরিজে।